ইনকিউবেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকার ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো এবং এই 2025 সালে যারা তোমরা থার্ড সেমেস্টারে উঠবে, থার্ড সেমেস্টার অবধি তোমাদের কিন্তু সাবজেক্ট রয়েছে, তারপরে ফোর্থ সেমটা তোমাদের প্রজেক্ট বেসড। তো থার্ড সেমটা খুব গুরুত্বপূর্ণ। আমি আমি মানে আশা করব তোমাদের যাতে কোনো সাপ্লি না আসে, কেননা এখনও সাপ্লি স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে অনেকে পড়তে চাইছে, ঠিক আছে, ব্যাকলগ পেপার পড়তে চাইছে। তো সেক্ষেত্রে সেটা দেখেই আমরা বুঝতে পারছি যে কোনো না কোনো একটা জায়গায় কিন্তু গাফিলতি হচ্ছে। গাফিলতিটা মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্ট খুব দেরি করে পড়া শুরু করছে। কেননা ভাই এটা এখন 2 বছরের সিলেবাস হয়ে যাওয়াতে না, এখন প্রত্যেকটা সেমেস্টারে সাবজেক্টের সংখ্যা বেড়ে গেছে অ্যাভারেজে। তো সেক্ষেত্রে দেরি করে পড়া শুরু করলে এমনিতেই সিলেবাসটা 8-9 মাসের সিলেবাস, তো সেই সিলেবাসটা 2 মাস 3 মাসে পড়ে কী হবে। এবার তোমাদের থার্ড সেমেস্টারে আসি। থার্ড সেমেস্টারে তোমাদের 3খানা যে সাবজেক্ট আছে আর একটা ইলেকটিভ চুজ করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে ইলেকটিভটা, দুটো ইলেকটিভ চুজ করতে হবে, সেটা ডিপেন্ড করছে তোমাদের কলেজ থেকে কী দেবে তার ওপর। তো মোটামুটি 5খানা সাবজেক্ট তাহলে হয়ে যাচ্ছে। তা এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে সাবজেক্টগুলো, এর সিলেবাস তো আমি প্রথমেই বললাম অনেক বড়, এবং স্টুডেন্টের বুঝতে অসুবিধা হয় তারা কোনখান থেকে পড়া শুরু করবে। এবং প্রত্যেকটা সাবজেক্টের যদি তুমি একটা করে বই কেনো, দেখবে বইগুলোও যথেষ্ট মোটা। তো এটা ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে একদম নতুন জিনিসটা স্টুডেন্টের পক্ষে বোঝা সম্ভব না। অবশ্যই কিছু স্টুডেন্ট অবশ্যই আছে, সেটা অনেক সংখ্যায় কম, যারা খুবই মেরিটোরিয়াস, যারা নিজে থেকে সব ব্যাপারটাকে ট্যাকেল করতে পারে, এরকম স্টুডেন্টও আছে। কিন্তু যারা মানে এটা তো সবাই করতে পারবে বলে এটা আশা করা যায় না। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটে আমরা পড়াবার পাশাপাশি কি হচ্ছে নোটস প্রোভাইড করি, সাবজেক্টিভ নোটস প্রোভাইড করি, যেটা আমাদের নিজে হাতে লেখা নোট, সেগুলো আমরা স্ক্যান করে স্টুডেন্টদেরকে পাঠিয়ে দিই। তাহলে কি হবে, স্টুডেন্টদের সেই নোটসগুলো ইজি ওয়েতে লেখা, যেহেতু সেগুলো কিন্তু বুঝতে সুবিধা হবে, এবং পাশাপাশি রেফারেন্স বই তো ফলো করতেই হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই নোটসগুলোতে আমাদের বিভিন্ন কোয়েশ্চেনও সলভ করা থাকে, এবং এটা শেষ হয়ে গেছে তা না, এখনও স্টিল আমরা এখনও কিন্তু বাড়িতে নিজেরা এখনও কিন্তু এই নোটস তৈরি করে চলেছি, ঠিক আছে, এটা থেমে নেই, এটা চলছে। যত বেটার ওয়েতে আমরা কম্পাইলেশনটা যাতে করতে পারি। তো তোমাদের থার্ড সেমেস্টারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউএমএল একটা সাবজেক্ট আছে, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম আছে। ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম যারা, আমি বলবো যে মানে সেকেন্ড সেমেস্টারে তোমাদের ডেটা স্ট্রাকচার ফার্স্ট সেমেস্টারে পাইথন দিয়েছিল খুব সম্ভবত, হ্যাঁ। তো ডেটা স্ট্রাকচারটা মানে যদি ডেটা স্ট্রাকচার তোমাদের সেকেন্ড সেমেস্টারে, হ্যাঁ সেকেন্ড সেমেস্টারে এটা রয়েছে। তো সেকেন্ড সেমেস্টারের পরীক্ষাটা তোমরা দাও, আমি জানি না তোমাদের সেকেন্ড সেমেস্টারের প্রিপারেশন কীরকম আছে। হ্যাঁ, সেকেন্ড সেমেস্টারে তোমাদের ডেটা স্ট্রাকচার পাইথন দিয়ে আছে। এবার এই ডেটা স্ট্রাকচারের মধ্যে থেকে আবার অ্যালগোরিদমগুলো, ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমের মধ্যে অ্যানালিসিসের জন্য রয়েছে, এবং এক্সট্রা আরও অ্যালগোরিদম রয়েছে, যেমন স্ট্রেজেন্স মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম আছে, তারপর ন্যাপস্যাক প্রবলেম আছে। এখানে অ্যালগোরিদমের মধ্যে আবার ক্যাটাগরি আছে, ঠিক আছে, ডাইনামিক প্রোগ্রামিং, গ্রিডি মেথড, ডিভাইড অ্যান্ড কনকার, সেই অনুযায়ী আবার ভাগ ভাগ করে অ্যালগোরিদমগুলো আছে। এগুলো কিন্তু পুরো ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস, রেকারেন্স রিলেশন দিয়ে সব অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি বের করতে হয়, সেগুলো অ্যানালিসিস করতে হয়। তো সেক্ষেত্রে এটা আমি বলে রাখছি, এটা পুরোপুরি ম্যাথামেটিক্স বেস সাবজেক্ট। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরোটা অ্যালগোরিদম বেস সাবজেক্ট, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিন্তু একটা সায়েন্স, ঠিক আছে, এর মধ্যে ডিফিকাল্ট অ্যালগোরিদম আছে, ঠিক আছে। এই সার্চিং অ্যালগোরিদম এর মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু সব বুঝতে হবে, এবং সেগুলো লিখে আসতে হবে পরীক্ষায়, এবং এর ওপর কিন্তু অনেক নিউমেরিক্যাল আছে, অঙ্ক আছে কিন্তু। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা একদম কিন্তু তোমরা গাফিলতি করবে না। এবং আমি বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কোনো মানে একজন টিচারের গাইডেন্স তোমরা নিয়ে নাও, কারণ জিনিসটা কিন্তু বাজারে যে এআই করে যে রব উঠেছে সেটা আলাদা জিনিস, সেটা একটা অ্যাপ্লিকেশান, তুমি শিখছো কীভাবে চালাতে হয়। আর এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সায়েন্স, এটা কিন্তু আলাদা জিনিস, এটা কিন্তু তোমায় পরীক্ষায় অ্যালগোরিদম লিখে আসতে হবে, ঠিক আছে। এই অ্যালগোরিদমগুলো বোঝা, এর মধ্যে অনেক সার্চিং অ্যালগোরিদম ডিফিকাল্ট আছে, এবং এর মধ্যে আরও দুটো প্রোগ্রামিং আছে, সেটা হচ্ছে লিস্প প্রোগ্রামিং আর একটা প্রোলগ প্রোগ্রামিং। তো সেইগুলো তোমাকে বুঝতে গেলে মানে এআই মানে নলেজ যেটা রয়েছে, নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিক আছে, সেগুলো ভালো করে জানতে হবে। তার মধ্যে অনেক ড্রয়িং আছে, সেই ড্রয়িংগুলো শিখতে হবে তোমাকে। তো সেক্ষেত্রে আমি বলছি, আবারও বলছি, ভয় দেখাবার কোনো ব্যাপারই নেই, ভয় দেখিয়ে আমার কোনো লাভও নেই। সাবজেক্ট সম্বন্ধে তোমাদেরকে আমি আইডিয়াটা দিচ্ছি, যাতে তোমরা নিজেরাও যদি পড়ো তাহলে যাতে তোমরা অ্যালার্ট হয়ে যাও। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর ইউএমএল, এটা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো রয়েছেই, প্লাস এর সাথে অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে, এবং অবজেক্ট ওরিয়েন্টেড
ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস পার্টটাও রয়েছে, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংও পড়তে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন অ্যান্ড অ্যানালিসিসও পড়তে হবে, মানে যেটা ইউএমএল পার্ট আছে। মানে এর মধ্যে আমি বলবো দুটো সাবজেক্ট কিন্তু দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু সিলেবাস আরও বেড়ে গেল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্লাস ইউএমএল, ঠিক আছে? তো এটা কিন্তু সাবজেক্ট কিন্তু বেড়ে গেল টপিক, কারণ ইউএমএল একটা আলাদা পার্ট কিন্তু, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের মধ্যে এটা পড়ছে, ওএডি বলি আমরা এটাকে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলবো যে আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় এবং আমরা এখানে নোটস প্রোভাইড করি, তো আগেই বললাম। আর এখন নিয়ম হয়ে গেছে পুরো সিলেবাসই তোমায় পড়ে যেতে হবে, কারণ হাতে আমাদের সময় খুব কম। আর এখানে কোনো সাজেশন তোমার কাজে দেবে না, আর মুখস্থ করে কিছু লিখে আসারও কিন্তু জিনিস নেই এখানে। তো সেই দিক থেকে তোমাদেরকে অ্যালার্ট হতে হবে। আমি বলবো তোমরা কোনো না কোনো ফ্যাকাল্টির গাইডেন্স তোমরা নিতেই পারো। আর যদি মনে হয় আমাদের ইনস্টিটিউট থেকে তোমরা টিউশন নিতে আগ্রহী, তাহলে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, সেটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয় এবং সেটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, কোনো এখানে বড় 20 জন 22 জনের ব্যাচে ক্লাস হয় না। তাই স্টুডেন্টদের বুঝতেও সুবিধা হবে এবং ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটাও পাবে, 1:1 ইন্টারাকশনটাও কিন্তু বেটার হবে। আর অনলাইনে ক্লাস হচ্ছে, রিমোট এরিয়াতে যদি থাকো তোমাদেরকে আসতে হচ্ছে না, তোমরা ঘরে বসেই ক্লাসটা অ্যাভেল করতে পারছো, দেখে নিতে পারছো। আর রেকর্ডিং ফেসিলিটি আছে, সেটা রেকর্ডিংটা ওটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেটা আমরা ওভারফোন বলে দিই। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।